তারপর বলা শুরু করলো, ঠিক আছে, বাবাকে জিজ্ঞেস করে কাজের মেয়ে ব্যবস্থা করব, যে তোমার সাথে এই ঘরে ঘুমাবে। কিন্তু তুমি শুধু এই চেষ্টা করো, বাবা তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না করে। আমি তার এই কথায় মাথা নাড়লাম। বিরাট সন্ধ্যায় শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল, আর আমি এখানে একাই রয়ে গেলাম। রাতে আমার ঘরে একজন কাজের মেয়ে আমার সাথে ঘুমাতে শুরু করল। সে তার বিছানা মাটিতে বিছিয়ে শুয়ে পড়ত। রাতে যখনই চিৎকারের আওয়াজ আসতো, আমার চোখ খুলে যেত। চিৎকারের আওয়াজ যখন আসতো, আমি বুঝতে পেরেছিলাম যে সেই দাসীও ওই আওয়াজ শুনতে পায়, কারণ আওয়াজ আসতেই ওই মেয়েটির ঘুম ভেঙে যেত আর সে এপাশ ওপাশ করতে থাকতো। অনেকবার আমি দাসীকে চিৎকারের বিষয়ে জিজ্ঞাসা করেছি। তাকে সে ব্যাপারে জিজ্ঞাসা করলেই তার মুখ ফ্যাকাশে হয়ে যেত, আর সে ভয় পেয়ে যেত। তারপর মাথা নাড়তে নাড়তে সে বলতে লাগলো, এমন আওয়াজ আমি কখনো শুনিনি। আমি তার ভয় থেকে অনুমান করেছিলাম যে এই গল্পটা ঠিক অন্য কিছু। তাই আমি তাকে বলেছিলাম যে আমি জানি তুমিও সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ। আমার কথা শুনে সে আমার সামনে হাত জোর করে বলতে লাগল, হাভেলিতে কাউকে এই কথা বলবেন না, নইলে খুব খারাপ হবে। ওই দাসীর কথা শুনে আমি জানতে চাইলাম, অন্তত তোমার জানা উচিত এই পুরো ব্যাপারটা কি। রাতে ওইসব চিৎকার শুনে সিদ্ধান্ত নিলাম সত্যিটা ঠিক কি তা এবার আমি খুঁজে বের করব, কারণ কোথাও আমি নিশ্চিত ছিলাম যে এটা ভূতের ব্যাপার নয়। রাতে চিৎকারের আওয়াজ শুনে তাই আমি উঠে দাঁড়ালাম এবং পা টিপে টিপে গিয়ে আস্তে আস্তে আমার ঘরের দরজা খুললাম। আমি উপরের তলা থেকে সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। আমি আস্তে আস্তে উপরে উঠলাম। এখন আমি সেই কণ্ঠস্বর আরো কাছ থেকে শুনতে পাচ্ছিলাম। সেই কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে গেলে সামনের ঘরটা দেখে আমি তো চমকে উঠলাম, কারণ ওটা তো ছিল আমার শ্বশুরের ঘর, যেখান থেকে মেয়েটির চিৎকারের শব্দ ভেসে আসছিল। তখন তো আমার মুখের রং উড়ে গেল। আমি নিচে ফিরে এলাম এবং আমার স্পন্দিত হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য আমার রুমে ঢুকে গেলাম। বিক্রম অর্থাৎ আমার শ্বশুরের ঘর থেকে সেই কণ্ঠস্বর শুনে আমি ভাবতেও পারিনি যে সে এমন হতে পারে। তার স্ত্রীও বেঁচে ছিলেন না, আবার বিয়েও করেননি তিনি। দুনিয়ার সামনে তো তিনি এত বড় ছিলেন, তাহলে ওই শব্দ। আমি নিজের সাথে কথা বলতে লাগলাম। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল। আমি তাকে এভাবে ভাবতেও পারিনি। আমার চোখ দিয়ে জল পড়তে লাগল। বিছানায় বসে আমি কাঁদতে লাগলাম। আমার শ্বশুর কি তাহলে মহিলাদের সাথে? না না, এটা কিভাবে সম্ভব? গ্রামবাসী তাকে অনেক সম্মান করে, তাহলে এটা কি ছিল? এই যে রূপটা নিজের চোখে আজ নিজের চোখে আমি দেখলাম। সারা রাত আমি জেগেই কাটিয়ে দিলাম, কারণ আমি তাদের সম্পর্কে এমন ভাবতেও পারিনি। সকালের নাস্তায় উনি সেভাবেই বসলেন। আমার চোখ দেখে চা খেতে খেতে বললেন, বিরাট আমার পুত্রবধূর সঙ্গে ফোনে কথা বলেনি, তাই আমার বৌমা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। তিনি শেখা বলতে বলতে নিজেই হাসতে লাগলেন। তারপর বললেন, বিরাট সেখানে খুব ব্যস্ত, তাই হয়তো সে ফোন করতে পারেনি। আমি তার কথায় কোনো উত্তর দিলাম না। আজ তো তার মুখটাও দেখতে ইচ্ছা করছিল না আমার। কিরকম দ্বৈত মুখের মানুষ সে। উনি দিনে একজন ভালো এবং সহিদার মানুষ সেজে থাকতেন, এবং রাতে শুধু এটা চিন্তা করেই আমার শরীর কাঁপতে শুরু করে। আমি ভেবেছিলাম যে এবার আমি তার পর্দা ফাঁস করেই ছাড়ব, কিন্তু আমি জানতাম না যে আমি নিজের জন্য কতটা সমস্যা তৈরি করতে চলেছি। রাতে আবার যখন দ্বিতীয়বার একই আওয়াজ শুনতে পেলাম, আমি তখন আবার ঠিক ওই ঘরের সামনে চলে গেলাম, আর ঘরের দরজার গর্ত দিয়ে দেখতে লাগলাম। সে একটি 8 বছর বয়সী মেয়ে ছিল। দেখে গ্রামের মেয়ে মনে হচ্ছিল। তার চোখে মুখে তার যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। হাত জোর করে সে তার সম্মান ভিক্ষা করছিল। চিৎকার করছিল সে, কিন্তু আমার শ্বশুর নির্দয়ভাবে তার গায়ের ওড়না খুলে ফেলে দেন। এর বেশি আমি দেখতে পারছিলাম না। আমি পিছনে ফিরে চলে আসলাম। যাই হোক, কোনোরকমে আমি সেই রাত কাটিয়েছি। সকালে বিরাটকে ফোন করলাম। আমি বললাম, তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বললে। তুমি তো বলেছিলে প্রাসাদে আত্মা আছে, যদিও এরকম কিছুই নেই। সেই চিৎকারগুলো গ্রামের নিরীহ মেয়েদের, যারা তোমার বাবার লালসার শিকার হয়। আমার মুখে যা আসছিল বিরাটকে সব খুলে বললাম। আমার কথা শুনে রেগে গিয়ে সে বলতে লাগল, মুখ বন্ধ রাখো, যেমন প্রাসাদের সব লোকেরা মুখ বন্ধ রাখে। অন্যথায় বিক্রমের ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই। সে তোমাকে প্রাণে মেরে ফেলবে। বিরাটের কথা শুনে যতই অবাক হলাম ততই কম। তার মানে সে তার বাবার সম্পর্কে সব জানত। ফোনটা আমি বন্ধ করে দিলাম। অশুভ ঘটতে দেখে সে চুপ করে থাকল কি করে? আমি শুধু একটি প্রমাণ চেয়েছিলাম, কারণ এখানে এমন কেউ ছিল না যে বিক্রমের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করবে। তাই আমি রাত নামার আগে অসুস্থতার অজুহাত তৈরি করলাম এবং নিজেকে আমার ঘরে বন্দি করে রাখলাম। আমি জানতাম কখন বিক্রম উপরে যায়, তাই আমি আমার পিছনের জানালা দিয়ে বেরিয়ে এলাম এবং পাইপ লাইন ধরে উপরে উঠে গেলাম। সেই সময় বিক্রমের ঘরের বাইরের জানালা খোলা ছিল। আমি সেই জানালা দিয়ে সেই ঘরে পৌঁছলাম, এবং সেই ঘরটি কোনো নতুন বরের সজ্জিত ঘরের মতোই সাজানো ছিল। আমি সেই জানালার কাছে একটি কোণে লুকিয়ে রইলাম। রাত 2টোয় বিক্রম ওই ঘরে এসে সামনের সোফায় বসলেন। কিছুক্ষণ পর তার চাকর একটা মদের বোতল এনে তার সামনে টেবিলে রাখল। মোবাইলের ক্যামেরা আমি অন করলাম। কিছুক্ষণ পর সেই ঘরে একটা 7 বছরের নিষ্পাপ মেয়ে এল। সে কাঁদছিল। সে বারবার বলছিল যে সে তার পরিবারের সদস্যদের কাছে যেতে চায়। চাকরটা মেয়েটিকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ফেলে ঘর বন্ধ করে চলে যায়। বিক্রম খুব আরামে সোফায় বসে মেয়েটির অসহায়ত্ব দেখছিল, যে কিনা অঝরে কাঁদছিল। মেয়েটি দরজায় ধাক্কা দিচ্ছিল, নিজেকে বাঁচাতে সাহায্য চাইছিল। তার আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছিল প্রাসাদের প্রাণহীন দেয়ালে। সেখানকার মানুষ এই নৃশংসতায় সম্পূর্ণ নিরূপ ছিল। মেয়েটি দরজা ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লে বিক্রমের কাছে এসে হাত জোর করে বলতে লাগল, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বিক্রম সাহেব, আমাকে যেতে দাও। আমি তোমার মেয়ের বয়সী, আমার প্রতি করুণা করো। ওর কথা শুনে শ্বশুর রাগ করে উঠে গেলেন, আর ওর চুল ধরে রাগ চোখে তাকিয়ে বললেন, নিচু জাতের মেয়ে, তোমার এত সাহস যে আমার সামনে তুমি কথা বলো। আমি এবার তোকে বলি, আমার সামনে যারা কথা বলে তাদের আমি কি অবস্থা করি। এই বলে সে মেয়েটিকে প্রচন্ড জোরে মাটিতে ফেলে দিল। তারপর তার পেটে লাথি মারতে লাগলো। মেয়েটি যন্ত্রণায় চিৎকার করে উঠল, আর আমি এই সব দেখতে পারছিলাম না। জানি না কিভাবে নিজেকে কন্ট্রোল করলাম। আমি ওখানে দাঁড়িয়ে আমি এই সব দেখছিলাম। তারপর লোকটি মেয়েটিকে ধরে বিছানায় ছুঁড়ে ফেললো, এবং সাথে সাথে সে তার সিগারেট জ্বালিয়ে মেয়েটির মুখে লাগালো। আমিও মেয়েটির চিৎকারের সাথে সাথে চিৎকার করে উঠলাম। বিক্রম সঙ্গে সঙ্গে সেখান থেকে পিছু হটে গিয়ে পিছনে ঘুরতে লাগলো। আমার চিৎকার শুনে সে বুঝতে পারল যে ওই ঘরে মেয়েটি ছাড়া অন্য কেউ আছে। সে আমাকে খুঁজে পাওয়ার আগেই
আমি একই জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। কিন্তু সে হয়তো আমাকে দেখে ফেলেছে। আমি পেশাদার গোয়েন্দাটা ছিলাম না, ছিলাম একটা সাধারণ মেয়ে। আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেইভাবেই নিচে নেমে পড়লাম। কিন্তু আমি ঘরের বদলে হাভেলির প্রাসাদে পেছনে চলে গেলাম। সেখানে গিয়ে লুকিয়ে পড়লাম। পুরো প্রাসাদে একটা হইচই অনুভব করলাম। অনেক পদক্ষেপের শব্দ শোনা গেল। একটা ঘন ঝোপের মধ্যে লুকিয়ে রইলাম আমি। অনেক চাকর টর্চ জ্বালিয়ে আমাকে খুঁজছিল। আমি তো শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। আমার ভয় ছিল এখনই আমি বুঝি ধরা পড়ব। কিছুক্ষণ পর ওই চাকররা সেখান থেকে চলে গেল। তারা চলে যাওয়ার সাথে সাথে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি একটা গাছে উঠতে লাগলাম, যেটা এই প্রাচীরের দেয়ালে লেগে আছে। ওই গাছে উঠে দেয়ালের ওপাশে তাকালাম, যেটা ছিল ঘন জঙ্গল। আমি সেখানে ঝাঁপিয়ে পড়লাম। সেই জঙ্গল পেরিয়ে কোথায় পৌঁছব জানতাম না, কিন্তু আমি দৌড়াতে থাকলাম। সকাল পর্যন্ত দৌড়ালাম। ম্লান আলো আসতেই দেখলাম যে রাস্তার কাছে আমি পৌঁছে গেছি। একই সময়ে শহরের দিকে যাওয়ার জন্য একটি বাস যাচ্ছিল। সেই বাসে বসলাম। সারাটা পথ আমার ওড়না দিয়ে আমি মুখ লুকিয়ে রাখলাম। শহরে পৌঁছানোর সাথে সাথে আমার বাবার বন্ধুর সাথে আমার দেখা হলো, যিনি ডিআইজি ছিলেন। তাকে সেই ভিডিও দেখালাম আমি। আমার কারণে ওই গ্রামে এই জঘন্য খেলার গল্প শেষ হয়ে গিয়েছিল। বিক্রমের পাশাপাশি বিরাটও ধরা পড়ে। ওই লোকেরা গ্রামের যুবতী মেয়েদের সঙ্গে অন্যায় কাজকর্ম করে তাদের অন্য দেশে পাঠিয়ে দিত। আমি বিরাটের থেকে ডিভোর্স নিয়েছিলাম, কারণ এমন একজনের সাথে আমি আমার জীবন কাটাতে পারিনি। কিন্তু আমি খুশি যে আমার কারণে অনেক মেয়ে রক্ষা পেয়েছে। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো? আমরা খুব গরিব। আমার মা ভালো ভেবে বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়েছে। কিন্তু বিয়ের প্রথম রাতে আমার স্বামী ঘরে এসে টানতে টানতে আমাকে দেওরের ঘরে নিয়ে রেখে আসে। তারপর দেওর আমার সাথে সারা রাত। আমার নাম রত্না। আমি একটা গরিব ঘরের মেয়ে, আর আমার বিয়ে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে ঠিক হয়। 2 মাস পরেই রোমেনের সাথে আমার বিয়ে। আমার মায়ের ছেলে খুব পছন্দ হয়েছিল, তাই আমাকে বলতো, রত্না, তোর কপাল ভালো যে এত ভালো ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক হয়েছে। বাবা আমার 8 বছর বয়সেই মারা যান, তাই মা অনেক কষ্টে আমাকে মানুষ করেন। আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু কিছু সাহায্য নিয়ে বিয়েটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছিলেন। আমিও আমার বিয়ে নিয়ে খুব খুশি। তাই আমি যে সেলাইয়ের কাজ করতাম সেখান থেকে কিছু কিছু টাকা জমালাম, যাতে বিয়ের দিন সুন্দর করে সাজতে পারি। আমার শ্বশুর বাড়িতে মাত্র 3 জন লোক, আমার শাশুড়ি, স্বামী আর তার ভাই। শ্বশুর অনেক আগেই মারা গেছেন। সবাই আমার শ্বশুর বাড়ির খুব প্রশংসা করত, বিশেষ করে আমার স্বামীর। সবাই বলতো আমার শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো। দেখতে দেখতে আমার বিয়ের দিন এসে গেল। আমি পার্লার থেকে মেকআপ করিয়ে বিয়ের জন্য যে লজ ঠিক করা ছিল সেখানে পৌঁছালাম। মেকআপ করার কারণে আমাকে খুব সুন্দর লাগছিল।